আমাদের আসরে আজকের গল্প শিবরাম চক্রবর্তী রচিত 10 নম্বর বাড়ির রহস্য। এই রহস্যটা কি সেটা জানবার আগে আসল কথাটা বলে দিই। সেটা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করবেন। শুরু হচ্ছে আজকের গল্প 10 নম্বর বাড়ির রহস্য। দিব্যি একটা খালি বাড়ি পেয়ে গেলুম আলিপুরে। হার্ট ট্রাভেলের জন্য ডাক্তার বলে দিল হাওয়া বদলাতে। বলে দিল, কলকাতা ছেড়ে ঘুরে এসো কোথাও দিন কতক, যদি বাঁচতে চাও। তবে যদি না বাঁচতে চাও তাহলে সে কথা আলাদা। বাঁচতে কে না চায়, কাজেই ছাড়তেই হলো কলকাতা। চলে এলাম আলিপুরে। হ্যাঁ, হাওয়া বদলাতে চাও তো আলিপুর যাও। মানে ঘন্টায় ঘন্টায় হাওয়া বদলাচ্ছে সেখানে। হ্যাঁ, এমনকি মিনিটে মিনিটেও বলা যায়। আর তার রেকর্ড থেকে যাচ্ছে রীতিমতো। হাওয়া অফিসটা সেখানেই কিনা। উঠেছি এসে এইখানে আজ সকালেই, বিনি আর আমি। আমার উপর হাওয়া বদলের দায়, আর বিনির দায় খাওয়া বদলে। মানে ঘন্টায় ঘন্টায় সে আমাকে খাওয়াবে, পুষ্টিকর আর তুষ্টিকর যত রকমের খাবার হয় আর কি। খাবার ভার তার ওপরেই, সে ভার বইবেও। আর খাদ্যের ভার মানে যা কিছু আছে সব বোঝা সইতে হবে আমায়। হয়তো একটু কষ্ট করি, মানে এইরকমই বোঝা পড়া। তা কষ্ট না করলে কেষ্ট মেলে না। এখানে অবশ্যই কেষ্টকে না পাওয়ার জন্যই এই কষ্ট করা। কেষ্ট প্রাপ্তির পথে বাধা সৃষ্টি করার জন্যই নাই খাদ্যবৃষ্টি। তা হোক, যতই কষ্টদায়ক হোক, কেষ্ট আর খাদ্যের মধ্যে বাছ বিচার করতে হলে খাদ্যকেই আমি বেছে নেব অম্লান বদনে। এমনকি শ্রীমতী বিনির হাতের রান্না হলেও। 1 ঘন্টাও হয়নি আমার, ইতিমধ্যে আসরে খাদ্য এসে হাজির। 1 বাটি দুধ আর 1খানা খাম বিনি আমার টেবিলে এনে রাখলে। তোমার চিঠি দাদা, আর এই দুধটা খেয়ে ফেলো দেখি। আমি আগে চিঠিখানা দেখি। এখনো তো কাউকে এখানকার ঠিকানা জানায়নি। আসতে না আসতেই তবে চিঠি আসে কি করে? কিন্তু না, সত্যি এই ঠিকানারই চিঠি বটে। ওই তো লেখাই রয়েছে লেফাফার ওপরেই, ওই 10 নম্বর আলিপুর টেরেস। কিন্তু এর মধ্যেই আলিপুরে আমাদের ট্রেস পেল কি করে? আমাদের শত্রু না মিত্র এরা? খাম খুলতে খুলতে কেমন একটা চকচক আওয়াজ পেলুম। খামটা চকচকে বটে, কিন্তু তা বলে যতই তার চাকচিক্য থাক, তার থেকে অমন চকচক শব্দ কেউ আশা করে না। তা বরদাস্ত করা যায় না কখনো। আরে খামটামেরও তো অহংকার থাকা ভালো নয়। শ্রীযুক্ত নতুন প্রতিবেশী সমীপেশু। জুৎসই ভনিতা দেখে চট করে একবার চিঠির শেষে চোখ বোলাতে গেলাম। কোন মহাত্মানের লেখা দেখা যাক। না, নাম ধাম নেই কারুর। হ্যাঁ, বিলকুল একখানা চিঠি। আরে প্রতিবেশীর প্রতি বেশি রকম ভালোবাসা থাকে না সকলের, থাকবার কথাও না, তা মানি। কিন্তু তা বলে সে আসতে না আসতেই তার প্রতি এইরূপ বেনামার চিঠি ছুঁড়ে মারা? আরে বাবা, এও বা কিরকম ভদ্রতা? হ্যাঁ, শ্রীযুক্ত নতুন প্রতিবেশী সমীপেশু, সবিনয় নিবেদন, মহাশয় আপনি আমাদের নতুন প্রতিবেশী। আরে জানি মহাশয়, জানি, কিন্তু দুঃসংবাদ অমন বারবার বেশি বেশি করে মনে করিয়ে দেবার মানে কি বলুন তো? হ্যাঁ, আরে কি চান? মানে আসতে না আসতে এখান থেকে আমরা উঠে চলে যাই নাকি? চিঠিখানা রেখে দুধ খেতে যাই, দেখি বাটি ফাঁকা। ও, অজান্তেই কখন খেয়ে বসে আছি।
যাক বাঁচা গেল। দুধের মতন অমন একটা অখাদ্য যে অন্য মনে খেতে পেরেছি, এই আমার সৌভাগ্য। কিন্তু যার বোন আছে, তা আবার বিনির মতো বোন, তার সৌভাগ্য বলে কিছু নেই। তার ইচ্ছে বনবাস, আর এক বাটি দুধ হাতে সে হাজির, আবার সাথে 1 প্লেট হালুয়া। আরে এই তো খেলাম রে, আবার এক্ষুনি। আমি আপত্তি করি, আচ্ছা এই ঘন ঘন পথ্য করলে কি মানুষ বাঁচে? বিশেষ করে হার্ট যাদের খুব উইক, তাতে ট্রাভেল ছাড়ে যদিও, তার শেষটায় হয়তো সে পেটের ট্রাভেলেই মারা যায়। কিন্তু ডাক্তার বলেছে না ঘন্টায় ঘন্টায় খাওয়াতে। তোর এর মধ্যেই 1 ঘন্টা হয়ে গেল? তাক লাগে আমার। আলিপুরের আবহাওয়া নাকি মিনিটে মিনিটে বদলায় শুনেছি, কিন্তু তা বলে ঘন্টারা ওই আবহাওয়ার মতোই বদলাতে পারে নাকি? তাদের বদলাতে পাক্কা 60 মিনিট লাগে, মানে যেমন লাগতো কলকাতায় আর কি। অবশ্যই সময় তত্ত্বে আমি বিশেষজ্ঞ নই, মানে ঘড়ি দর্শনেও পোক্ত নই তেমন, তা ঠিক। কিন্তু তাহলেও আমার ক্ষুদ্র বুদ্ধির যদ্দূর ধারণা, এক এক্সামিনেশন হল ছাড়া আর কোথাও 15 মিনিটে ঘন্টা কাবার হয়নি কখনো আজ অবধি। তবে কি না এখানেও তো আমি একটা পরীক্ষার সম্মুখীন, জীবন মরণই পরীক্ষা। আর সেই জন্যেই যদি আর কি যাই হোক, সেই জন্যেই কিনা বিনির কাছে আমি জানতে চাই। বিনির জবাব যা পাওয়া গেল তা হচ্ছে এই: ডাক্তারের উপদেশ যদি অক্ষরে অক্ষরে পালন করতে হয়, তাহলে দিনে রাতে 24 বার খাওয়াতে হয় আমাকে। কিন্তু দুঃখের বিষয়, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় নাকি আমি নাক ডাকাই। আর নাক থেকে না হলেও, নাক থেকে নয়, ঘুম থেকে। আমি আমার ভুল শুধরে দিই। হ্যাঁ যাক, সেই নাকামো থেকে তুলে, মানে ঘুমোনো থেকে তুলে আমাকে কিছু গিলানোর মতো দুঃসাধ্য কাজ আর দুটি নেই। আর তা নাকি ওর কমও না। তাছাড়া রাত বিরেতে সেও নাকি একটু ঘুমোতে চায়, আর ঘুম পেলেই সে ঘুমিয়ে পড়ে। আর আমার মতো অতটা না হলেও ঘুমোতে একটু ভালোই বাসে। তার ঘুমানোর সময় আমাকে তোলেই বা কে, আর খাওয়াই বা কে? তাকে তুলে খাওয়ানোর জন্যই, মানে না তাকে নয়, আমাকে তুলে খাওয়ানোর জন্যই, কি সব বকছি। যাকে এইসব ভেবে চিনতে সে ঠিক করেছে যতক্ষণ আমি জেগে থাকি তার মধ্যেই উঠে পড়ে যেমন করে হোক 24 আমাকে খাইয়ে দেবে। এবং সেই মহা চেষ্টাতেই আমি হাল ছেড়ে দিয়ে বলি, খাইয়ে যাও। পড়েছি মুঘলের হাতে, খানা খেতে হবে একসাথে। দুধের বাটিটা রেখে হালুয়ার প্লেটটা হাতে নিই, চামচে করে মুখে তুলে একটু চাখি। চাকতে চাকতে আবার শুনি সেই চকচকানি ধ্বনি। আমার খারাপ লাগে এইবার। এই কালো ভূতের মতন হালুয়া, কোনো চাকচিক্যই নেই এর কোনোখানেই। মুখে তুলতে না তুলতেই এও যদি চকচক আওয়াজ ছাড়ে তো গা জ্বালা না করে পারে না। এমন বিচ্ছিরি হালুয়ার মুখে এমন চকচক বুলি বড্ডই বাড়াবাড়ি, নিতান্তই আদিক্ষেতা। কিন্তু না, প্লেটে নয়, দুধের বাটিতেই সেই চকচক্কার। টেবিলের উপরে শুধু সেই বাটিটা, তার সীমানায় কেউ তো নেই। এক সীমান্তে কেবল আমি, আর সেই বাটির সম্মুখেই অদ্ভুত উক্ত আওয়াজ চকচক করে যেন দুগ্ধ পান করছে। হকচকানো ব্যাপার। বেশ করে রোগরে খালি চোখে তাকালাম ভালো করে। টেবিলে শুধু সেই দুধের বাটিটা, কেউ তো নেই, কিচ্ছু নেই কাছাকাছি, খালি সেই বাটিটা। দেখতে না দেখতেই বাটিটা খালি হয়ে গেল। অবাক কাণ্ড। বুক ধর করতে লাগলো, হার্ট ট্রাভেল বাড়তে লাগলো নিজের থেকেই। এ আবার কি গো? এক চক্রবর্তীর সামনে এ আবার কোন চক্রবর্তীর কোন চক্রান্ত কর্তা? তখনই মনে পড়ল ব্যাপারটা খুব অশ্রুতিপূর্ব না, একটু
একটু আগেই এমনই চকচক্কার যেন একবার শুনেছি। আগের বাটিটাও তাহলে এমনই নিযোগ নেই। তবে কি আমি নিজে ফাঁক করিনি সেটাকে? বিনি, বিনি, এই বিনি! আমার আর্তনাদ ফোটে, আমার চিৎকার এসে ছুটে আসে। কি হয়েছে? কি হয়েছে দাদা? কি হয়েছে? কি আবার হবে? ওইদিকে দেখ। আমি দেখাই, কিন্তু দেখাতে গিয়ে অন্য দৃশ্য দেখা যায়। এবার ঘরের কোণে কতগুলি অগ্নিশলাকা ছোটাছুটি করছে দেখতে পাই। উমা, এ কি? বিনি গালে হাত দেয়, সে অবাক, আর আমি তো হতবাক। তার আগে খানিক বাদে ওর কথার জবাব দিতে গিয়ে নিজের গোঙানি আমার কানে আসে। ভুতুড়ে বাড়ি নাকি দাদা? কে জানে দিদি, বলতে গেছি এই কথাটাই, কিন্তু সমস্ত বাক্যটা প্লুত স্বর হয়ে বেরিয়ে আসে এক কথায়, আমি বলতে থাকি আপ্লুত হয়ে। এই, তোমার গোয়ার তুমি থামাও তো। বলে বিনি এক জ্বালা ঠান্ডা জল এনে আমার মাথার ওপর ঢেলে দেয়। এইসব কাণ্ডেই ভরকে গিয়ে কিনা জানি না, তবে জ্বলন্ত ফুলকিগুলো ঘরময় হুটোপাটি লাগিয়ে দেয়। ততক্ষণে আমার সম্বিত ফিরে এসেছে। বোন বলতে কি আর বন্নি বলতেই কি, আমাদের বাড়িতে তুই ছিলি একমাত্র। একমাত্রই বল আর একমাত্রাই বল। আমি বলি, এখন তো দেখা যাচ্ছে এই বাড়িতে তোর প্রতিদ্বন্দ্বিনী আছে, অনেক আছে। মানে এটা ভুতুড়ে বাড়ি নয়, মানে ওই বন্নি শিখারা ভূত নয় কখনোই, সব পেতনি। ও, ঘুরিয়ে ফিরিয়ে পেতনি বলা হচ্ছে আমায়? বটে, বুঝতে পারছি। এখনো তোমার জ্ঞান সঞ্চার হয়নি ঠিক মতন। দাঁড়াও তো। বলে সে আর এক বালতি জল আনতে যায়, বোধহয় ভালো করে আমার চৈতন্য সম্পাদনের মতলবেই। যাবার মুখেই অযাচিত কার লেজে যেন পা পড়ে যায় ওর, আর সে, না না, বিনি নয়, সেই অদৃশ্য লাঙ্গুলধারীটা ম্যাও বলে চেঁচিয়ে ওঠে। আর মা গো বলে বিনিও এক লাফে 4 পা পিছিয়ে আসে, মা গো! আর চতুর্থবারে আমার ঘাড়ের ওপর এসে পড়ে। জীবটি অদৃশ্য হলে কি হবে, তার আওয়াজ বেশ সুহশ্রাব্য বটে। আর বিনির পায়ে তার আঁচড়ানি একেবারেই অদৃশ্য নয়, সুদৃশ্য বলতে হয়। তারপর আয়োডিন লাগানোর পর সেই পায়ের বাহার যা খোলে, ও দেখবার মতোই। বিনি বলে, বিড়ালের ভূত? ভুতুরে বেড়াল। আমি তার ভ্রম সংশোধন করি। মাগো, বিড়াল মরে যে ভূত হয় জানতুম না 7 জন্মে। আচরিত আয়োডিন চর্চিত শ্রীচরণ এসে হাত বুলোয়। আবার মরে ভূত হবার পরেও এমন বেঁচে জল জ্যান্ত থাকে, তা কে জানতো? দেখ, বেড়ালের ভূত মানুষের কখনো ক্ষতি করে না, মানে করতে পারে না। বরং আমি ভেবে দেখি যে মানুষের উপকারেই লাগে। মনে কর, এই তুই যেমন ঘন্টায় 4 বার করে আমায় দুধ গেলাবার জন্য কোমর বেঁধে নেমেছিস, তাতে ওই ভুতুরে বিড়ালটা এখানে না থাকলে আমার কি দশাটাই না হতো? হ্যাঁ, আমি কি বাঁচতাম? ওর সাহায্য না পেলে কি? তোমার আদরের বেড়াল নিয়ে তুমি থাকো, আমার বোনার কাজ ফেলে এসেছি। বলে আমার আদুরে বিনি বেজার মুখে চলে যায়। এইবার আমি চিঠিখানা নিয়ে পড়ি। মহাশয়, আপনি আমাদের নতুন প্রতিবেশী। এই 10 নম্বর বাড়ির রহস্য হয়তো আপনাদের জানা নেই, সেই জন্যই আপনাকে সমস্ত জানাবার প্রয়োজন বোধ করছি। হ্যাঁ, খুলেই বলি সব। যে বাড়িতে আপনারা এসে উঠেছেন, বছর 2 আগে আমরাই সে বাড়িতে থাকতাম। কিন্তু যে কারণে ওই বাড়ি, মানে অমন চমৎকার একখানা বাড়ি আমাদের ছাড়তে হলো, সেই কথাই বলছি।
মাঝের যে ঘরটায় এখন আপনি এসে আছেন ওইটায় আমাদের শোবার ঘর আর তাঁর ল্যাবরেটরি ছিল। আমার কাকা একজন পাশ করা বৈজ্ঞানিক, নাম করলেই টের পাবেন বলে এর বেশি আর জানালাম না। হ্যাঁ, তা ওই ল্যাবরেটরিতে বসে তিনি নানান রকম গবেষণা করতেন, নানান পরীক্ষা নিরীক্ষা চলতো তার ওইখানেই। এমনি করতে করতে হঠাৎ একদিন তিনি অদৃশ্য হওয়ার একটা উপায় আবিষ্কার করে বসলেন। পরীক্ষায় লাগানোর কাজে কতগুলো বিলাতি ইঁদুর তিনি আনিয়েছিলেন। ইঁদুরগুলো সাহেবদেরই মতো সাদা। তা সেই শ্বেতকায়দের নিয়েই তার যত পরীক্ষা চলত। সেদিনের কথা আমার এখনো স্মরণে আছে। সেদিন হাঁকাহাঁকি করে তিনি ডাকতে লাগলেন সবাইকে, কই রে, আয় এদিকে আয়, আরে একবার এসে দেখে যা কি হয়েছে, একবার দেখে যা। সবাই আমরা ছুটে গেলাম তার গবেষণার ঘরে। তিনি বললেন, দেখ কি হয়েছে দেখ। সবাই আমরা চোখ প্যাট প্যাট করে তাকালাম। না, দেখবার কিছুই নেই কোথাও, মানে কিচ্ছু নেই। দেখছিস না খাঁচাটা, চেয়ে দেখ, ভালো করে চেয়ে দেখ। এই বলে তার সাহেবী ইঁদুরের খাঁচাটা আমাদের দেখালেন। আমরা দেখলাম যে খাঁচাটায় তার ইঁদুর সাহেবরা থাকতো সেটা বিলকুল ফাঁকা। আরে কোথায় গেল ইঁদুরগুলো, জিজ্ঞাসা করলাম আমরা। আছে রে, ওখানেই আছে, ওর ওর মধ্যেই রয়েছে। তিনি গর্বের হাসি হেসে বললেন, শুধু শুধু অদৃশ্য হয়ে রয়েছে সবাই। আমার কাকা ভারী চালাক লোক। অদৃশ্য হয়ে যাওয়ার পর পাছে ভগবানের মতোই তাদের অস্তিত্বে কেউ অবিশ্বাস করে, সেই জন্যই আগে থেকেই তাদের গায়ে জলজলে কোনো একটা জিনিস লাগিয়ে দিয়েছিলেন। আমরা অবাক হয়ে দেখলুম, সত্যিই তো কতগুলো উজ্জ্বল আলোকবিন্দু খাঁচার ভিতর ঝলমল ঝলমল করছে। জাজ্জল্যবান এক পাল তিড়িং বিড়িং তিড়িং তিড়িং। সবাই আমরা খাঁচার চারধারে গিয়ে দাঁড়ালাম। আমাদের দেখে সেই আলোক কণাগুলি এমন লম্ফঝম্প লাগালো যে সে বলবার নয়। সেই উত্তেজনার মুহূর্তে একজন আমাদের খাঁচার দরজাটা খুলে দিল একবার। মানে কি মজা হয় সেটি দেখবার জন্য। ব্যাস, তারপর আর দেখতে হলো না। দেখতে না দেখতেই সেই জ্বলন্ত ফোঁটাগুলি বেরিয়ে পড়লো খাঁচা থেকে, মানে ছিটকে বেরিয়ে পড়লো একবারে। ছিটকে পড়লো চার ধারে, ছুটাছুটি লাগিয়ে দিল ঘরময়। কাকা তখনই আমাদের ঘর থেকে বার করে দিয়ে ঘরের খিল এঁটে দিলেন। তিনি খুব চটে গিয়েছিলেন আমাদের ওই কাণ্ডে, মানে ওই অবৈজ্ঞানিক মনোবৃত্তিতে আর কি, তা বলাই বাহুল্য। তারপর কি হলো শুনুন। তার দিন কতক বাদে, যখন সেই অদৃশ্য ইঁদুরের কথা আমরা প্রায় ভুলেই গেছি, কাকার আবিষ্কারের কাহিনী আর আমাদের তেমন মনে নেই, আমরা খেতে বসেছি। মানে আমরা সবাই মিলে গোল হয়ে খেতে বসেছি ঘরটায়। কাকিমা পরিবেশন করছেন। এমন সময় কাকিমার আদরের মিনি বিড়ালটা বেরিয়ে ফিরল বাইরে থেকে, এসে জমল আমাদের পাতের ঠিক গোড়ায়। বসে খালি সে মুখ মুছতে লাগলো নিজের। মুখের ভাব তার ভারী হাসি খুশি। কোথা থেকে তিনি যে বেশ কিছু সাঁটিয়ে এসেছেন
তা বুঝতে পারা শক্ত নয়। তারপর কি বলবো মশাই, বসেছিল বিড়ালটা আমাদের সবার চোখের সামনে, কিন্তু চোখের ওপরেই সেটা কেমন ছায়ার মতো ঘোলাটে হয়ে যেতে লাগলো। দেখতে দেখতে সেই ছায়া মূর্তি ঝাপসা হয়ে মিলিয়ে গেল একেবারে। মানে দেবতারা যেমন অন্তর্হিত হন, ঠিক সেই মতন। আমরা সবাই খাওয়া ছেড়ে ভয়ে লাফিয়ে উঠলাম। কাকা বাবু খেয়ে দিয়ে ঝিমুচ্ছিলেন তার বেতের চেয়ারে। আমরা ছুটে গিয়ে ঘটনাটা তাকে জানালুম, তার ঘুম ভাঙালুম। কিন্তু বিশদ করে সবটা বোঝাবার আগেই তিনি লাফিয়ে উঠলেন। তার সযত্ন সমুজ্জ্বল আঙুলের কতকগুলি কোনো অদৃশ্য জীবের তাড়নায় তাঁর কোলে আশ্রয় নিয়েছিল আচমকা। তিনি তাদের ছুঁড়ে ফেলে দিয়ে টেবিলের ওপর উঠে দাঁড়ালেন এক লাফে। কাকিমার বেজায় আদরের ছিল বিড়ালটা। তার অন্তর্ধানে তার প্রাণে কিরকম ব্যথা লেগেছিল আপনারা অনুমান করতে পারেন নিশ্চয়ই। মানে নামজাদা বিজ্ঞানীর বউ হলে কি হবে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি যা বলে তা তার আদপেই ছিল না। বেড়ালের তিরোধানে মর্মাহত হয়ে তিনি কাকাবাবুকেই তার জন্য দায়ী করে তার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিলেন। কিন্তু বৈজ্ঞানিক ছিলেন না বলেই কাকিমার বুদ্ধিটা মনে হয় একটু বেশি ছিল। একদিন তিনি করলেন কি, একটা বড় জামবাটিতে দুধ ভর্তি করে রেখে দিলেন আমাদের ঘরের মেঝে, আর আমাদের সবাইকে বলে দিলেন ম্যাও ম্যাও ম্যাও, এমনি করে বেশ মৌজ করে একসাথে গলা সাধতে। তা আমরাও শুরু করে দিলাম, মানে সাধ্য মতো যে যার গলা দিয়ে সুর করছি। আমাদের সাধাসাধিতেই কিনা বলা যায় না, দেখতে দেখতেই বাটির দুধ ক্রমে ক্রমে কমে আসতে শুরু করেছে। আমাদের সুরধ্বনি নামতে না নামতেই বেড়ালটা তার অদৃশ্য গোঁফ টুবিয়েছে দুধ পাথারে। দুধের সেই কমতির মুখে কাকিমা করলেন কি, সকৌশলে তার পুষিকে পাকড়ে ফেললেন। তাকে ধরে তার গলায় একটি লাল রঙের রুমাল বেঁধে দিলেন কায়দা করে। তারপর থেকেই যত অদ্ভুত কাণ্ড আরম্ভ হলো আমাদের বাড়িতে। মানে নিত্য নতুন মজা। কোথাও কিছু নেই, ভারীময় একটা লাল রুমাল ঘুরঘুর ঘুরঘুর করছে, লাফিয়ে কাঁপিয়ে বেড়াচ্ছে চারধারে। কখনো বা দেখা যেত কতগুলি অগ্নিবিন্দু হন্তদন্ত হয়ে ছুটছে, আর তাদের পিছু পিছু তাড়া করে চলেছে উদ্যত এক লাল ঝান্ডা। যাক, মানে সব দেখতে দেখতে আমাদের সব গা সওয়া হয়ে গেল। তারপর এলো আর এক উৎপাত। তার কিছুদিন পরেই মনে হলো অগ্নিপুচ্ছদের সংখ্যা যেন ক্রমশই বেড়ে চলেছে। এদিকে পুষিরও বংশবৃদ্ধির আমরা খবর পেলাম। প্রচুর কচি গলায় মিশানো মিঠে ম্যাও ম্যাও আওয়াজেই তা জানা গেল। চারধার থেকেই অদৃশ্য কণ্ঠের অবিশ্রান্ত মিউ মিউ মিউ, এই সব শুনে আর অফুরন্ত আলোর ঝিলমিলি দেখে সবাই আমরা কেমন যেন মিয়ে গেলাম। এমনকি আমাদের ওই বৈজ্ঞানিক কাকাবাবুও। কুরু বংশ আর পাণ্ডব বংশ দুই পক্ষই বাড়তে লাগলো মা ষষ্ঠীর আশীর্বাদে। আর সেই কুরুক্ষেত্রের মধ্যে বাস করা আমাদের নিতান্তই কঠিন হয়ে উঠল। আমরা অগত্যা পাত্তাড়ি গুটোতে বাধ্য হলাম।
তা সেই থেকে ও বাড়ি খালি পড়েছিল একদিন। এখন আপনারা এসেছেন, যাই হোক, আপনারা যেন ঘাবড়াবেন না। যদি আপনাদের আনাচে কানাচে অগ্নিশিখাদের নড়াচড়া বাড়তে দেখেন, বা যদি কখনো হঠাৎ আলোর ঝলকানি দেখতে পান, বা কোনো অলক্ষিত নখরের লক্ষ্য হন, তো জানবেন সেটা বিজ্ঞানের জয়স্তম্ভ, আমাদের কাকাবাবুর দান। তাই তার সৃষ্টির আনন্দ, বৈজ্ঞানিক খুশি, আর কাকিমার পুষির বংশবিস্তার। না না না, তার জন্য ভয় পাবেন না যেন। অদ্ভুত হলেও ভূত নয় ওসব। বেড়ালের ভূত টুত কিছু নয়, শুধু সেই একটি বেড়ালি বেড়ে বেড়ে এখন প্রভূত হয়েছে এই মাত্র। অন্তিমকালে প্রীতি নমস্কার নেবেন। ইতি আপনারই এক অদূর প্রতিবেশী। পুনশ্চ মাছ আর দুধের পাত্র সব সময় ঢাকা দিয়ে রাখতে যেন ভুলবেন না। চিঠিখানা হাতে নিয়ে আমি বিনির ঘরে যাই। এ বাড়ির এখনকার বাড়াবাড়ির সব রস, সমস্ত রহস্য আবিষ্কার করতে চাই তার কাছে। গিয়ে দেখি বিনি দেবী বেতের চেয়ারে বসে বেতসের মতোই কাঁপছেন। তার দু চোখ ভয়ে বিস্ফারিত, আর তার আজ বোনা ব্লাউজখানা পড়ে আছে এক ধারে একান্ত অবহেলায়, এবং তার উলের গোলাটি নিয়ে 7 দিক থেকে 7টি অদৃশ্য খেলোয়াড় ফুটবল খেলতে লেগেছে। তারপর আর রহস্য বিস্তার করেও কোনো ফল হলো না, বিজ্ঞানের মহিমা ফলাও করেও নয়। বিনি সেই দিনই সেই দণ্ডেই আমাকে নিয়ে চলে এলো সেখান থেকে। ব্যাস, চলে এলাম আমাদের পুরনো বাড়িতে, আমার পুরনো হার্ট ট্রাভেলে। সে বললে, শুধু একটি কথায় বললে, হ্যাঁ মানি এটা বিজ্ঞানের যুগ, কিন্তু তা বিজ্ঞানের সব দান আমাদের মাথা পেতে নিতে হবে, এমনকি তা অ্যাটম বোমা হলেও এ কথা আমি মানতে রাজি নই। বৈজ্ঞানিক আবিষ্কার ভালো, খুবই ভালো, কিন্তু তার কাছাকাছি বাস করা কোনো মতেই ভালো নয়। শুনলেন আজকের গল্প 10 নম্বর বাড়ির রহস্য। রচনা শিবরাম চক্রবর্তী। গল্প পাঠে শুভম মুখার্জি। প্রতিবেশী ডক্টর মনসিজ জানা। বৈজ্ঞানিক সুনয়ন মুখার্জি। ডাক্তার দেবজিৎ জানা এবং বিনির চরিত্রে সুপ্রীতি সিং। স্ক্রিপ্ট করেছে এবং সোশ্যাল মিডিয়া পাবলিসিটি করেছে সৃজন সাহা। পোস্টার ডিজাইন এবং গ্রাফিক্স করেছে শুভজিৎ, স্বস্তিক এবং তনুশ্রী। সমগ্র অডিও ডিপার্টমেন্টটা সামলেছে দেবজিৎ জানা। গল্পটির পরিকল্পনা, তত্ত্বাবধান এবং পরিচালনায় শুভম মুখার্জি। আমাদের আসর আবার জমবে আগামী শুক্রবার ঠিক রাত 9:30। শুনতে ভুলবেন না কিন্তু।